মর্নিং স্টুডেন্টস, আগামী আর কয়েক বছরের মধ্যেই এআই কোন কোন ধরনের চাকরি খেয়ে নেবে, এই যদি লিস্ট হয় না, তা সেখানে প্রায় 40 ধরনের চাকরির কথা বলা আছে। তো সেখানে ম্যাথামেটিশিয়ানও রয়েছে। ওকে, তো এইটা দেখে অনেকের মনে হতে পারে যে তাহলে তো ম্যাথামেটিক্স শিখে লাভ নেই, বা ম্যাথামেটিশিয়ানদের যখন দরকার পড়ছে না, তাহলে আর এই সাবজেক্টটার শেখারই বা কি প্রয়োজন। দেখো, এখানে যে ম্যাথামেটিশিয়ানের কথা যেটা লেখা আছে, সেটা হচ্ছে যে এক সময় বা এখনো হয়তো কয়েক জায়গায় ইউজ করা হয় এমন স্কিলকেও খুব বেশি প্রাধান্য দেওয়া হয়, যেখানে শুধু ম্যাথামেটিক্স মানেই সে শুধু ওই খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারে। মানে সোজা কথায় যোগ বিয়োগ গুণ ভাগ, বেসিক্যালি ম্যাথামেটিক্স এর যদি একদম যে কোনো ম্যাথামেটিক্সের মেন যে ফাংশনগুলো এইগুলোই কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ। এবার এই যোগ বিয়োগ গুণ ভাগ যে যত তাড়াতাড়ি করতে পারে, তার ওই ক্যালকুলেটিভ ব্রেন একটা থাকে, ক্যালকুলেটারের মতো ব্রেন। তো এই ক্যালকুলেটার, এটাকে এখন আমরা মেশিন হিসেবে জানি, এবং এটা অনেক আগেই চলে এসেছিল, কিন্তু তারও আগে যখন ক্যালকুলেটার আবিষ্কার হয়নি, তারও আগে কিন্তু এক্স্যাক্ট এই শুধু যোগ বিয়োগ গুণ ভাগ ভালো করতে পারে যারা, তাদেরকে চাকরি দেওয়া হতো জাস্ট ওইটা করার জন্য, শুধু ওই যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য। বড় বড় যে কোম্পানি, সেখানে যে ট্রানজাকশন, সেই ট্রানজাকশন কমপ্লিটলি হিসেব করার জন্য, জাস্ট ওই যোগ করার জন্য, বিয়োগ করার জন্য, গুণ করার জন্য, ভাগ করার জন্য। তাদের কিন্তু বার করতে হতো না যে কখন যোগ করতে হবে, কখন গুণ করতে হবে, কখন ভাগ করতে হবে, বা কখন বিয়োগ করতে হবে, সেটা তাদের জানার দরকার নেই। সেখানে লেখাই থাকতো যে এই লম্বা নাম্বারস, প্রচুর নাম্বারস, তার যোগফল নিচে বার করে দাও, এবং সেই ব্যক্তিকে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কাজ করতে হতো নিখুঁতভাবে। তো এটা একটা কাজ ছিল। কিন্তু বেসিক্যালি এই জিনিসটা ওই মানে এই টাইপের চাকরি বা এই টাইপের যে ডেফিনিটিভ যে ব্যাপার, সেই জিনিসগুলো আস্তে আস্তে অবসলিউট হয়ে যাচ্ছে কম্পিউটার আসার পর। এবং তার মধ্যে অবশ্যই এই পার্টিকুলার জব। তার মানে তো এটা নয় যে ম্যাথামেটিশিয়ানদের প্রয়োজন পড়বে না। ম্যাথামেটিক্সকে ইউজ করে যারা সত্যিকারের রিয়েল লাইফ প্রবলেম সলভ করবেন, যারা বিভিন্ন রিসার্চ ওরিয়েন্টেড কাজের মধ্যে যুক্ত হবেন, যারা মানুষের কাজে লাগবে এমন বিষয় ম্যাথামেটিক্সকে ইউজ করবেন, এবং কখন কোন টাইপের ম্যাথামেটিক্স ইউজ করতে হবে সেইটা যারা ডিসিশন নিতে পারবেন, তারাই প্রকৃত ম্যাথামেটিশিয়ান। তারা অবশ্যই ফ্লারিশ করবেন। ওকে, মেশিন, বারবার বলছি, মেশিন কিন্তু মনে রাখবে মানুষই বানিয়েছে, এবং মেশিন সেই জিনিসগুলোই করতে পারবে যেগুলো রিপিটেটিভ, এবং যেগুলো কাইন্ড অফ শুধু রিপিটেটিভ নয়, অনেক রিপিটেটিভ ছাড়াও এমন ওয়ার্কও করে দিতে পারে যেগুলো হয়তো রিপিটেটিভ নয়, কিন্তু একটু যদি খেয়াল করে দেখো, দেখবে যে সেটা কিন্তু ডেফিনিটিভ কোনো একটা পারফরমেন্স সেটাই করতে পারছে। খুব বেশি প্রবাবিলিস্টিক কাজকর্ম কিন্তু কখনোই মেশিনের ওপর কমপ্লিটলি ছেড়ে দেওয়া হয় না। আর যেখানেই হিউম্যান অ্যাসপেক্ট এসে যাচ্ছে, যে কোনো প্রোডাক্ট, হয়তো প্রোডাক্ট তৈরি করার পেছনে রোবোটিক্সের হিউজ ইউসেজ আছে, নিশ্চয়ই জানো। এবং রোবোটিক্স মানে ওই এআই টেকনোলজি ইউজ হয়েছে ওখানে। তো অটোমেশনের মাধ্যমে প্রোডাক্ট তৈরি হচ্ছে, ইভেন প্যাকেজিংও হয়ে যাচ্ছে। ওকে, কিন্তু সেই প্রোডাক্ট সেল করার সময়, কিভাবে সেই লেবেলিং করতে হবে, বা সেটার প্রমোশন কিভাবে করতে হবে যাতে মানুষের সেটা আরো বেশি অ্যাট্রাকটিভ মনে হয়, এই সমস্ত বিষয়গুলো থেকে শুরু করে তার আগে যে প্রোডাকশন, সেই প্রোডাকশনের সময়ও বেসিক্যালি কিভাবে স্টেপ বাই স্টেপ ব্যাপারগুলো হবে, এই জিনিসগুলো কিন্তু মানুষকেই করতে হয়েছে, এবং সেখানে মানুষের অবদান থাকবেই। হয়তো আগে যারা ওই প্যাকেট জাস্ট ওই মুড়তেন, বা প্রোডাক্টটা তৈরি করার পেছনে ডাইরেক্ট যাদের হাতে হাতে একই কাজ বারবার করে যেতে হতো, সেই প্রোডাক্ট তৈরি করার পেছনে কারিগরি যে কাজকর্ম, সেটা যখন পরপর করে যেতে হতো রিপিটেটিভ, সেই কাজ করার লোকজন আর লাগবে না। কিন্তু টোটাল প্রসেসটা ম্যানেজ করা কিভাবে স্টেপ বাই স্টেপ হবে, সেটার জন্য অবশ্যই দক্ষ ব্যক্তির প্রয়োজন। শুধু তাই নয়, ডেভেলপমেন্টের ক্ষেত্রেও অনেকেই ভাবে, আমি দেখেছি এই এআই টুলস তৈরি করার পেছনেও অনেকে বলে, বা একটা রিউমারও ছড়ানো হয়েছিল। বেসিক্যালি এই রিউমারগুলো অনেক এআই কোম্পানি থেকেই ছড়ানো হয়, যে এই এআই এসে যাচ্ছে, চাকরি চলে যাবে, এই এআই এই সমস্ত কাজ করে দেবে। এগুলো বেসিক্যালি তারা করে তাদের নিজেদের কোম্পানির বা নিজেদের প্রোডাক্টের কিছু প্রফিটের জন্য। এটা অবশ্যই, এটা মানতেই হবে। এবং মাথায় রাখবে, অনেকেরই ধারণা যে এআই এসে যাওয়ার পরে বোধহয় প্রোগ্রামারদের আর প্রয়োজন পড়বে না, মানে কোডারদের, যারা কোডিং করে সোজা কথায় বিভিন্ন সফটওয়্যার বানায়, সফটওয়্যার ডেভেলপ করে।
ওকে, সেটা কোনো এআই টুলস হতে পারে, যে কোনো অ্যাপ্লিকেশন হতে পারে, সেটাও কমপ্লিটলি এআই করে দেবে। এই কথাটাও কিন্তু মাথায় রাখবে। ওই একই সফটওয়্যার, একই অ্যাপ্লিকেশন, সেই জিনিসটা যদি অনেকগুলো কপি করতে বলা হয় না, বা সেই জিনিসটারই একটু রদবদল করে, সামান্য একটু রদবদল করে যদি ওই টাইপেরই জিনিস করতে বলা হয়, সেখানে এআই কিন্তু অনেক ইজিলি অনেক বেশি কপি বানিয়ে দেবে। কিন্তু কমপ্লিটলি নতুন জিনিস, নতুন কোনো সফটওয়্যার, নতুন কোনো অ্যাপ্লিকেশন, ওকে, এবং সেটা মানুষের সম্পূর্ণ নতুন কোনো কাজে লাগবে এমন কোনো অ্যাপ্লিকেশন, সেইটা করার জন্য সেখানে হিউম্যান ব্রেনের ডাইরেক্ট প্রভাব লাগবেই। কারণ অনেকেরই ধারণা যে কোডিং মানেই বোধহয় ওই দুর্বোধ্য কিছু ভাষা মুখস্থ করতে হবে, মেমোরাইজ করতে হবে। সম্পূর্ণ ভুল ধারণা। দেখো, কোডিং এ না, প্রোগ্রামিং এ আমি যদি বলি যে জাস্ট 10% মুখস্থের ব্যাপার থাকে, বাকি 90% কিন্তু লজিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, এই এবিলিটিগুলো। কিভাবে সেটা আমি তোমাদের বলছি। দেখো, ওই 10% হচ্ছে পার্টিকুলার সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে সিনট্যাক্স। সিনট্যাক্স মানে ওই বিভিন্ন অক্ষর লেখা থাকে, দেখবে ইন্ট, লিভ, এলস, হোয়ার, বিভিন্ন ফাংশনের আলাদা আলাদা স্ট্রাকচার থাকে। কমা কোথায়, মানে কার পাশে কমা বসবে, কার পাশে সেমিকোলন বসবে, এই যে ব্যাপারগুলো, কোথায় ইজ ইকুয়াল টু হবে, এই যে ব্যাপার, ফাংশনের যে সিনট্যাক্সগুলো, এইগুলো আলাদা আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আলাদা আলাদা হয়, সামান্য ডিফারেন্স থাকে। এক্স্যাক্ট এই ব্যাপারগুলো অবশ্যই মেমোরাইজ করতে হবে। সেটা খুব বেসিক জিনিস, একটু যারা প্র্যাকটিস করে তারাই কিন্তু করতে পারে। এবং শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে রেডিমেড যে বিভিন্ন ফাংশন কল করার যে ব্যাপার থাকে, সেই ফাংশনগুলো মানে কোন পার্টিকুলার ওয়ার্ড দিতে হবে কোনো একটা কমপ্লিট ফাংশনকে কল করার জন্য, সেটাও তোমাকে মেমোরাইজ করতে হবে। কিন্তু সেইটুকুই, বাকি ব্যাপারটা যে কখন এইগুলো ইউজ করতে হবে, বা আমি যে একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছি, সেই অ্যাপ্লিকেশনটা বানানোর জন্য কি টাইপের ডেটাবেস প্রয়োজন, সেই ডেটাবেসের মধ্যে আবার কিভাবে কানেকশন থাকবে, সোজা কথা ডেটা স্ট্রাকচারের যে ব্যাপারটা, দেন স্টেপ বাই স্টেপ আমার যে অ্যাপ্লিকেশন আমি বানাচ্ছি, বা আমি একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা সলভ করার জন্য অ্যাপ্লিকেশন বানাচ্ছি, হ্যাঁ, সেটা একটা কাজ করবে, তো সেই কাজটা কিভাবে হবে স্টেপ বাই স্টেপ, এই যে ব্রেকিং এর যে ব্যাপারটা, অ্যালগোরিদম, এই ব্যাপারগুলো মানুষকেই চিন্তা করে বার করতে হবে। ওকে, এবং সেই চিন্তাটাকেই কিন্তু জাস্ট ওই যে ল্যাঙ্গুয়েজ বা সিনট্যাক্স, সেটা ইউজ করে কম্পিউটারে লিখতে হবে। এইভাবেই যে কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন যাই বলো, সেগুলো তৈরি হয়, এআই টুলস এইভাবেই তৈরি হয়। ওকে, তো এই যে ডিএস এর ব্যাপারটা, যে যেখানে লজিক্যাল থিঙ্কিং এর যে ব্যাপারটা, সেখানে মানুষের মানে কমপ্লিট ডোমিনেশন আজকেরও আছে, ইন ফিউচারও থাকবে। তো প্রোগ্রামিং মানে কিন্তু এটাই। প্রোগ্রামিং এ ওই ল্যাঙ্গুয়েজটা আমি বারবার বলছি, যে কারণেই বলা হয় পাইথন আরো ইজি টু লার্ন। এই কারণে বলা হয় যে পাইথনে ওই সিনট্যাক্সের পেছনে তোমাকে ভীষণ কিছু চিন্তা করতে হবে না। কারণ পাইথনে অনেক এমন ফাংশন, যেটা হয়তো সি ল্যাঙ্গুয়েজে লিখতে গেলে তোমাকে 10 লাইন কোড লিখতে হতো, পাইথনে সেই জিনিসটাই হয়তো 1 লাইনে হয়ে যাবে। কারণ সেখানে যারা পাইথন ডেভেলপ করেছেন, তারা অলরেডি ওই ফাংশনটা এমনভাবে করে রেখেছেন ভেতরে, পাইথনের ভেতরের লাইব্রেরিতে রয়েছে, যার ফলে হচ্ছে কি সেই 10 লাইনের কোডটাকে জাস্ট একটা ওয়ার্ড দিয়ে হয়তো মেনশন করে রেখেছে একটা ফাংশন হিসেবে। তো সেই জাস্ট একটা ওয়ার্ড যদি তুমি টানো, তাহলেই ওই 10 লাইন কোডের কাজ হয়ে যাবে। ওকে, তো এই কারণে সিনট্যাক্সের পেছনে তোমাকে বেশি ভাবতে হচ্ছে না, বিশেষ করে ওই রিপিটেটিভ কাজকর্ম, এই সমস্ত কাজ করার ক্ষেত্রে। তারপরে তুমি থিঙ্কিং এর উপর বেশি জোর দিতে পারবে, লজিক্যাল থিঙ্কিং এর উপর। এবং ওই মানুষ যে জিনিস জানে না, না, যে জিনিস সম্পর্কে তেমন একটা নলেজ নেই, সেটাকেই বেশি ভয় পায়, ভাবে কি নাকি। আর দ্বিতীয় কথা, একটা নতুন ভাষা যে কোনো মানুষের কাছেই, তার মাতৃভাষা ছাড়া বাকি সমস্ত ভাষা যখন সে শিখতে যায়, ইভেন মাতৃভাষাও যখন প্রথম মানুষ শেখে, তখনও তার কিন্তু অসুবিধে হয়। তো সেমভাবেই, এবং সেই ভাষার চেয়ে মাইন্ডেড একটা যে কোনো ল্যাঙ্গুয়েজ, সোজা কথায় কোনো ওই আমাদের রাজ্যের যেমন বাংলা, ইংরাজি, এই সমস্ত ল্যাঙ্গুয়েজের কথা বলছি, যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখাটা যত টাফ বা যতটা সময় লাগে, তার চেয়ে অনেক ইজি জিনিস কিন্তু এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে ভাষাটা জাস্ট শেখা। কেউ যদি মনে করে আমি সিনট্যাক্সগুলো মুখস্থ করবো, মেমোরাইজ করবো, প্র্যাকটিস করবো, সেটা অনেক ইজি জিনিস। কিন্তু শুধু তোমাদের মাথায় রাখতে হবে যে তোমার লজিক্যাল থিঙ্কিং এর যে পাওয়ার, সেটা রয়েছে কিনা। এটা থাকলেই তুমি এই কোডিং এর লাইনে এসে দুর্দান্ত কেরিয়ার এখনো করতে পারবে, ইন ফিউচারেও করতে পারবে। কারণ ওই যেটা বলছিলাম, যে নতুন জিনিস তো আবিষ্কার করার ক্ষেত্রে, বা নতুন কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে হিউম্যান ব্রেন মাস্ট। কারণ এআই সেইটুকুই করতে পারবে যেটুকু তার ডেটাবেসে আছে, তার বাইরে কিচ্ছু করতে পারবে না। এবং হ্যাঁ, সেই ডেটাবেস কন্টিনিউ যেহেতু
মানে ইনপুট পেয়ে যাচ্ছে, তার ফলে তার সেই ডেটাবেসের মধ্যে থাকা জ্ঞান ভান্ডারও অনেক বেড়ে যাচ্ছে। ওকে, এবং সেই জ্ঞান ভান্ডার ওয়াইজ সে আবার নিজের ওই ইভেন অ্যালগোরিদমটা বা ডেটা স্ট্রাকচার সেইগুলো নতুন নতুন জেনারেট করে যাচ্ছে। এটাই একটা এআই এর এক্সট্রা ফাংশন। কিন্তু আলটিমেটলি সেই কোন এআই টুলস কখন ইউজ করতে হবে, কিভাবে, বা যদি আমি ধরে নিই যে কোনো প্রোগ্রামিং একটা এআই সফটওয়্যার বানিয়ে দিচ্ছে, তো কোন সফটওয়্যারটা বানাতে হবে এবং সেটা বানানোর জন্য পার্টিকুলার কোন পার্টের জন্য আমার এআই টুলসকে ইউজ করতে হবে, এবং সেই এআই টুলস যে কোডটা আমাকে বানিয়ে দিল সেটা বা ডিএফএ যেটা করে দিল, সেগুলোকে নিয়ে আমি কিভাবে সেটাকে কানেকশন করে আলটিমেটলি অ্যাপ্লিকেশনটা বানাবো, সেটাকে কি করে ইউজার ফ্রেন্ডলি করে তুলবো, এই পুরো ব্যাপারটা জানার জন্যে কোডিংয়ের নলেজ মাস্ট এবং খুব ইন ডেপথ নলেজ রাখতে হবে। সো যারা ওই প্রফেশনাল কোডার এবং যারা সত্যি ডাইনামিক্যালি নিজেকে এইভাবে আপডেট করতে পারে, নতুন জিনিস শিখতে পারে, যাদের ওই সোজা কথা লজিক্যাল থিঙ্কিংয়ের পাওয়ার দুর্দান্ত, প্রবলেম সলভিং মাইন্ডসেট যাদের, যাদের ডিএস এর উপর দখল আছে, যাদের ম্যাথ এবং স্ট্যাটসের উপর দখল আছে, তাদের কেরিয়ার এই কোডিং লাইনে দিনকে দিন আরো বাড়বে, বই কমবে না। কারণ তারা আরো নতুন নতুন জিনিস ইনোভেট করার পেছনে যাবেন, বা এক্সিস্টিং যে অ্যাপ্লিকেশন সেগুলোকে আরো বেশি মডার্নাইজ করার পেছনে যাবেন। মানুষের আরো অনেক কিছু কাজকর্ম সেইগুলোকে যাতে ইজি করা যায়, সেই জন্য নতুন সফটওয়্যার ডেভেলপমেন্টের পেছনে তাদেরই অবদান থাকবে। এবং তার ফলে যে এআই টুলসগুলো সম্পর্কে যার নলেজ আছে, তার নিজের ডোমেন শুদ্ধ মাথায় রাখতে হবে। শুধু এআই এর নলেজ নিয়েও কিছু করা যাবে না। প্রতিটা মানুষের নিজের যে ডোমেন, সেই ডোমেনের যে নলেজ প্লাস সেই ডোমেনে কাজে লাগবে যে এআই টুলসগুলো, সেইগুলোর যে নলেজ যার আছে, সে ওই যাদের এই এআই সম্পর্কে কোনো নলেজ নেই বা যাদের নিজের ডোমেন সম্পর্কে কোনো নলেজ নেই, যে কোনো একটাই মানে দুর্বলতা যদি তার থাকে, তাকে কিন্তু রিপ্লেস করে দেবে, সহজ হিসাব। ওকে, তো অবশ্যই তোমরা যারা এখন 12 স্টুডেন্ট এবং পরের বছরই যারা গ্র্যাজুয়েশন করবে এবং সেখানে যদি কোনো টেকনিক্যাল কোর্স করার চিন্তা ভাবনা করো, একদম নিজেদের পছন্দের ব্রাঞ্চ চুজ করো। বিটেকের মতো যদি কোর্স করতে চাও, এছাড়াও যদি আইটি বেসড ক্যারিয়ার করতে চাও, সেক্ষেত্রে বিটেক ছাড়াও বিসি এর মতো দুর্দান্ত ক্যারিয়ার অপশন আছে। এছাড়াও ম্যানেজমেন্টের ফিল্ডে বারবার বলছি, যেখানে হিউম্যান অ্যাসপেক্ট জড়িয়ে আছে, আর যেখানে ম্যানেজমেন্ট একটা এমন একটা জায়গা যেখানে অনেকটা পার্টি কিন্তু হিউম্যানের সঙ্গে জড়িয়ে আছে, হিউম্যানিটোরিয়ান ব্যাপার স্যাপার জড়িয়ে আছে, এখানে ইমোশনাল ইন্টেলিজেন্স জড়িয়ে আছে। তো সেইখানে মানুষের ডোমিনেশন বরাবরই থাকবে কিন্তু। তো অবশ্যই ম্যানেজমেন্ট রিলেটেড ক্যারিয়ার করতে চাইলে বিবিএ এর মতো কোর্স বেস্ট অফ দ্য বেস্ট অপশন। এবং যদি কোনো ক্রিয়েটিভ অপশন চাও, তাহলে আমি বলবো বিএসসি ইন মিডিয়া সায়েন্স তো অসাধারণ কোর্স। কারণ এখানে একাধারে তুমি তোমার মধ্যে যে আর্টিস্টিক অলরেডি কোয়ালিটিসগুলো আছে, সেগুলোকে আরো বেশি নার্চার করে একদম কমপ্লিট একটা প্রোডাক্ট বানানোর যে কোয়ালিটি, সেই সমস্ত নলেজ পাবে, সেই রিলেটেড স্কিল বিল্ড করতে পারবে। এবং যে সমস্ত এআই টুলসগুলো এই ক্রিয়েটিভ দুনিয়াতে হিউজলি ইউজ হচ্ছে, সেইগুলোকে ইউজ করে কিভাবে কমপ্লিট প্রোডাক্ট বানাতে পারবে, তার নলেজ বলো বা স্কিল বিল্ডিং বলো, তার সুযোগ পাবে এই কোর্সের মাধ্যমে। এবং যে ফিল্ডেই যাও না, নিজের সেরাটা যদি দিতে পারো, নিজে যদি ডেডিকেটেডলি 4টে বছর শিখতে পারো এবং ওই কনসিস্টেন্টলি নলেজ নিতে পারো, স্কিল বিল্ড করতে পারো, তাহলে 100% খুব ভালো স্যালারি নিয়ে চাকরি পেয়ে যাবে, বা নিজে একটা ভালো প্রফেশনে ঢুকতে পারবে, নিজেই আর্ন স্টার্ট করতে পারবে। আর ওই শেখার আনন্দে শেখাটাই হচ্ছে আসল কথা। তো যেটা শিখতে ইচ্ছে হয় সেই বিষয়তেই যাও এবং ইন ডেপথ নলেজ নাও, এবং সেই রিলেটেড যে এআই টুল সেগুলো সম্পর্কেও নলেজ নাও, তাহলেই কিন্তু কেরিয়ারে কোনো প্রবলেম আসবে না। যাই হোক, যদি এই কেরিয়ার অপশানসগুলো সম্পর্কে বা কোনো কোর্স সম্পর্কে বা কোনো কলেজ সম্পর্কে কিছু জানতে চাও, আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করো, ভিডিও যতটা বড় শেয়ার করে দিও। টাটা।